রাষ্ট্রপতি পুলিশ, রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশের এই হাল কেন? রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত অর্থাৎ দেশের অন্যতম গর্বিত বাহিনী হিসেবে চিহ্নিত ত্রিপুরা পুলিশ আজ কেন এত অসহায়, কেন এত প্রশ্নবিদ্ধ, কেন আজ জনগণের আস্থা এই বাহিনীর ওপর থেকে উঠে যাচ্ছে? যে বন্ধের বিরোধিতা করল রাজ্য সরকার, সেই বন্ধের দিনে দেখা গেল একাংশ পুলিশ সাধারণ মানুষকেই ধমকাচ্ছে, রাস্তার মাঝখানে নাগরিকদের সঙ্গে দুর্ব্যবহার করছে। এ কেমন আইনের রক্ষক? অথচ সেই একই পুলিশ আবার বন্ধ সমর্থকদের দ্বারা আক্রান্ত হচ্ছে, পাথর খাচ্ছে, লাঠির আঘাত সহ্য করছে। আর পুলিশের উপস্থিতিতে প্রশাসনের কর্তাদের ওপর প্রাণঘাতী হামলা করা হচ্ছে। প্রশ্ন জাগে, এ কেমন পুলিশ প্রশাসন? একদিকে ব্যারিকেড বসিয়ে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে আটকে দেওয়া হচ্ছে, আর অন্যদিকে সেই পুলিশ প্রকাশ্যে তার ক্ষোভের শিকার হচ্ছে। এ কোন প্রহসন চলছে রাজ্যে? একাংশ পুলিশ কি আজ রাজনৈতিক নির্দেশের দাসে পরিণত হয়েছে, নাকি তারা নিজেরাই জানে না কাকে রক্ষা করবে, কাকে ধরবে? আর সবচেয়ে ভয়ঙ্কর চিত্র, কোথাও দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের ওপর, নিরীহ ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জ, আর কোথাও আবার উল্টো পুলিশই জনগণের হাতে মার খাচ্ছে। এই বিপর্যয় কি কেবল পুলিশের ব্যর্থতা, নাকি সমগ্র প্রশাসনিক কাঠামোর দুর্বলতার প্রতিফলন? আইন শৃঙ্খলা রক্ষার দায় যাদের কাঁধে, তারাই যদি অস্থির, বিভ্রান্ত এবং নিরপেক্ষতা হারায়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই পরিস্থিতি চলতে থাকলে কি রাজ্যের প্রশাসন এক গভীর অরাজকতার দিকে গড়াবে না? ত্রিপুরা পুলিশের বর্তমান চিত্র এক ভয়াবহ প্রশ্ন তুলে দিয়েছে। যদি রক্ষকই ভক্ষকে পরিণত হয়, তবে রক্ষা করবে কে? রাষ্ট্রপতির পদক কাঁধে ঝুলছে, কিন্তু মর্যাদা কি সত্যিই টিকে আছে আজ ত্রিপুরা পুলিশের? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ত্রিপুরা পুলিশের এই হাল কেন, কার দায়, কি হবে আগামী দিনে, এমন নানান বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী অরিন্দম ভট্টাচার্য, এবং অনলাইন আমাদের সঙ্গে জুড়ে গেছেন প্রাক্তন পুলিশ আধিকারিক নন্দন সরকার। দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। নন্দনবাবু, প্রথমে আপনার কাছেই আসি। গত কয়েকদিন ধরে রাজ্যে একের পর এক ঘটনায় দেখা যাচ্ছে পুলিশ কখনো সাধারণ মানুষকে ধমকাচ্ছে, কখনো নিজেরাই আক্রান্ত হচ্ছে, জনগণের আস্থা কমছে, আর প্রশ্ন উঠছে ত্রিপুরা পুলিশের এই হাল কেন? এখন একজন প্রাক্তন পুলিশ আধিকারিক হিসেবে ত্রিপুরা পুলিশের এই অসহায় অবস্থার মূল কারণ আপনি কোথায় দেখছেন? এটা কি নেতৃত্বের ব্যর্থতা, নাকি প্রশাসনিক নীতির বিভ্রান্তি? হ্যাঁ, ধন্যবাদ দিবেন। আপনি যে প্রশ্নটা করেছেন আমাকে, সেই প্রশ্নটার উত্তর খুঁজতে গেলে আমাদের যে ভারতীয় সংবিধান, সেখান থেকে একটু আসতে হয়, আমার ওটা একটু মেনশন করতে হয় যে ভারতীয় সংবিধান যখন তৈরি হয়েছিল তখন সেখানে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট তৈরি করা হয়েছিল। মানে কেন্দ্র রাজ্য কতটুকু ক্ষমতা অ্যাপ্লাই করবে, কোন কোন বিষয়ের উপর কেন্দ্রের বা রাজ্যের ক্ষমতা লাগবে, সেখানে পুলিশকে দেওয়া হয়েছিল রাজ্য তালিকাভুক্ত, অর্থাৎ ল অ্যান্ড অর্ডার, যেটা আইন শৃঙ্খলার বিষয়, সেটা রাজ্যের এখতিয়ারভুক্ত। সেই কারণে রাজ্য পুলিশকে সরাসরি ভাবে ওই রাজ্য সরকারের অধীনে কাজ করতে হয়। এখন প্রশ্ন হলো, এই যে রাজ্য সরকার যাকে আমরা বলছি, সেটা কিন্তু কোনো একটা রাজনৈতিক দলের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সেটা ক্ষমতায় আসে। সেখানে সেই রাজনৈতিক দলের যে ম্যান্ডেট থাকে, বা সেই রাজনৈতিক দলের যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে বা দলীয় স্বার্থ থাকে, সেই স্বার্থ চরিতার্থ করতে গিয়ে অনেক সময় তারা বিভিন্ন ধরনের বিষয়ের উপর কম্প্রোমাইজ করে। এবং যেহেতু পুলিশ একটা স্টেট, মানে ওই স্টেট গভর্নমেন্টের একটা ল এনফোর্সিং এজেন্সি, সেই কারণে সেটা ইনডাইরেক্টলি পুলিশের উপর এসে যায়। অর্থাৎ পুলিশ ইচ্ছা করলে অনেক সময় অনেক আইনি প্রয়োগ করতে পারে না। তার পেছনে আবার অনেকগুলো কারণ আছে। যে কারণটা সবচেয়ে বড়, সেটা হলো যে সুনির্দিষ্ট কোন ধরনের নির্দেশ না আসলে পুলিশের ভূমিকা কি হবে, সেটা যদি সিনিয়র অফিসার লেভেলে, বিশেষ করে রাজ্যের যিনি মহানির্দেশক পুলিশের, উনি যদি নির্দিষ্ট ভাবে কোনো স্পেসিফিক ইনস্ট্রাকশন না দেন, কোনো একটা বড় ধরনের রাজ্যের কোন ধরনের মিছিল, মিটিং বা কোন ধরনের যে ডেমনস্ট্রেশন বা স্ট্রাইকের আগে যদি এরকম ধরনের ইনস্ট্রাকশন না আসে, তাহলে কি হয়, পুলিশের মানে লোয়ার লেভেলের যারা কাজ করবে মাঠে ঘাটে, এরা অনেকটাই কনফিউজড হয়ে যায়। যেটা আমরা দেখেছিলাম
পাপাই সাহা হত্যা মামলা যখন দেখা যাচ্ছিল যে স্থানীয় বিভিন্ন পুলিশ অফিসাররা, বিশেষ করে থানা লেভেল অফিসাররা অসহায়ভাবে এদিক ওদিক তাকাচ্ছিল বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশনের জন্য, কিন্তু কোনো ইনস্ট্রাকশন ছিল না। তার ফলে হয়তো কোথাও পুলিশ অতি সক্রিয়, কোথাও পুলিশ নিষ্ক্রিয়, এবারে একটা ভূমিকায় দেখা গিয়েছিল। এইবার কয়দিন আগে যে ঘটনাগুলো হচ্ছে বা সিরিজ অফ ইনসিডেন্ট যেগুলো স্টেটে এখন হচ্ছে, সেটা একটা রাজ্য পুলিশের পক্ষে কোনো মতেই সম্মানজনক নয়। কারণ রাজ্য পুলিশ বিভিন্ন জায়গায় ওদের ধরতে গেলে সাধারণ দু একজন দুষ্কৃতিকারী টেরোরিস্টের কাছে আত্মসমর্পণ করেছে। এই যে সোসাইটি নামধারী কিছু লোকজন শান্তির বাজারে এবং আগরতলা শহরে বিভিন্ন জায়গায় যে তাণ্ডব রচিয়েছে, তার কাছে এত সংখ্যক পুলিশ এর অফিসার এবং ইয়ে মিলে এরা কিভাবে এটা এদের কাছে ধরতে গেলে এরা আত্মসমর্পণ করলো? মানে ওরা যেভাবে করছে, ওরা ইচ্ছা মতোই করছে। পুলিশ শুধু সাধারণ যে ইসলামিক পিপল বা সাধারণ নাগরিকদের শুধু ওখান থেকে সরিয়ে দিচ্ছে নিজের দায়, মানে যাতে কোনো ঘটনা না ঘটে, কিন্তু সেটা তো কোনো মতেই সম্ভব নয়। পুলিশের উচিত ছিল ওই দিন যে পরিমাণ পুলিশ মোবিলাইজ করেছিল, অর্থাৎ পুলিশের যে অ্যারেঞ্জমেন্ট, তো সেটা আমি অনেকটা তুলনা করতে পারি যে জমিদার বাড়িতে গেটে একজন বিরাট মানে শক্তিশালী একটা দারোয়ান দাঁড়িয়ে থাকে জমিদার বাড়িতে, কিন্তু দেখা যায় ওই জমিদার বাড়ির ছেলে ওই লোকটাকে এসে যখন তখন মেরে যাচ্ছে, ও লোকটা কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে, মানে ওর একটাই ভয়, ওর চাকরিটা না চলে যায়। তো সেইম এখানে হয়েছে কি, পুলিশ ভাবছে যে আমি যদি কোনো অ্যাকশন নিই বা এদের উপর লাঠি চার্জ করি বা কোনো ধরনের এরকম সিরিয়াস কন্ডিশনে যদি ফায়ারিং ওপেন করে, তাহলে একজন দুইজন লোক মারা যাবে। তারপরে যে ইনকোয়ারি হবে, এই হবে সে হবে, আমি তো ওই ইয়েতে পড়ে যাব, পুরো মানে আক্রোশের মধ্যে পড়ে যাব এবং আমাকে হয়তো এখান থেকে দূর দূরান্তে বদলি করে দেবে। আমার ঘটনাটা যেভাবে চলছে সেভাবে চলুক, আমি যাতে কোনো বিতর্কে না জড়াই। এখানে পুলিশ অফিসারদের ব্যক্তিগত যে লাভালাভ বা স্বার্থ, ব্যক্তিগত চিন্তাধারাটা কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করে। রাজ্য সরকার কিন্তু অনেক আগে বলে দিয়েছে যে ওই বন রাজ্য সরকার মানে না, কিন্তু না পরে পুলিশের কাছে হয়তো এই খবরটা গেছে যে রাজ্য সরকার এই বন মানেনি। কিন্তু বন না মানার ফলে পুলিশের যে ভূমিকা, তাতে কি দেখা যাচ্ছে যে পুলিশ এখানে একটা নিষ্ক্রিয় ভূমিকা নিয়েছে। আন্দোলনকারী সেই সিভিল সোসাইটির নামধারী গুন্ডাদের প্রশ্রয় দিয়েছে। কেন দিয়েছে? গুন্ডাদের সঙ্গে যদি পুলিশ এখন কনফ্লিক্টে জড়িয়ে যেত, তাহলে এখানে একটা মানে ফায়ারিং ওপেন করার মতো একটা ইনসিডেন্ট হয়ে যেত, অর্থাৎ লাঠি চার্জ করতে হতো, টিয়ার গ্যাস মারতে হতো, ওয়াটার ক্যানন দিয়ে অ্যাকশন নিতে হতো। তো সেগুলো নিয়ে আরো বড় ধরনের হয়তো এসকালেশন হয়ে যেত। সেই এসকালেশনটা পুলিশ চায়নি ব্যক্তিগতভাবে নিজের পথটাকে রক্ষা করার জন্য, নিজের। তো এখানে রাজ্য সরকারের যে চিন্তাধারা, তার সঙ্গে পুলিশের যে একটা ভীতু মনোভাব, পুলিশ অফিসার ব্যক্তিগত লাভের চিন্তা, ব্যক্তিগতভাবে ওর চাকরির চিন্তা বা বদলির চিন্তা, এ সব মিলিয়ে পুরো জিনিসটাই চলে গেছিল সেই দুষ্কৃতকারী সিভিল সোসাইটির নামধারী একদম আসবো। আপনি একদম খুব এই সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আমি আসবো আপনার কাছে আবার নন্দন বাবু। আপনি পুলিশের ব্যর্থতা বা একাংশ পুলিশের যে দৃষ্টিভঙ্গি ছিল সেই দিন, শুধু বন্ধের দিন নয়, আমরা বিগত দিনে কয়েকটা ঘটনার পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছি যে একাংশ পুলিশ কর্মীদের বা পুলিশ আধিকারিকদেরও তাদের যে দৃষ্টিভঙ্গি, তাতে অবশ্যই কিন্তু অনেকগুলো প্রশ্ন জন্ম দিচ্ছে নতুন করে। আমি আপনার কাছে আবার আসবো, কিন্তু অরিন্দম বাবু রয়েছেন আমাদের সঙ্গে। অরিন্দম দা, এই যে নাগরিক, আমি বলবো কি, হ্যাঁ, পুলিশ এখন আসলে সেন্ট্রালি কোনো ইনস্ট্রাকশন পাচ্ছে না। আজকে আপনি দেখুন বিলোনিয়াতে ওসিকে যে মানে টেনে হিস্ট্রে ওখান থেকে নামিয়েছে, নামিয়ে যে কুচি চড় মেরেছে, এবং বিভিন্ন জায়গাতে পুলিশদের পাত্তা না দেওয়ার যে একটা প্রবণতা ইয়ং যারা আছে, মানে যে যুব সমাজের মধ্যে যে ছড়িয়ে গেছে, যে আমার পেছনে দাদা আছে, আমার পেছনে দাদা আছে, পুলিশ আমার কিছু করতে পারবে না। এই যে ইনডাইরেক্ট একটা যে পুলিশের প্রতি যে একটা ভয়হীনতা, অর্থাৎ পুলিশে কোনো ফ্যাক্টর নয়, আমি এখানে তোলাবাজি করব, আমি এখানে দিগো বাণিজ্য করব, আমি সবকিছু করব, আমার পেছনে দাদা আছে, পুলিশকে পুলিশ বলার কে আছে? এবং পুলিশও চায় না যে এইখানে হাত দিয়ে, যেহেতু এর পেছনে হয়তো শক্তিশালী কোন ধরনের একটা সংগঠন আছে, মানে সংগঠন, আমি বিজেপির সংগঠন বলছি না, কিন্তু আমি বলছি
এই যে একটা কালচার হয়ে গেছে ক্রিমিনাল কালচার, সেটা এখন যদি যে কোনো সরকার আসুক, এই যুব সমাজের মধ্যে যে এই যে ক্রিমিনালিটি এসে গেছে সেটা কিন্তু থাকবে। আপনি মানে কোন সরকার এসে কিন্তু এটাকে রুখতে পারবে না। কারণ এই নন্দনবাবু, তাহলে প্রশ্ন এখানেই আসছে, তাহলে আলটিমেটলি তাহলে আমরা কি করছি? আমরা সমর্থন করছি, আমরা একদম মানে সারেন্ডার করে ফেলছি, তাদের কাছে আমরা টোটালি সারেন্ডার করে ফেলছি, আর আমাদের আইন শৃঙ্খলা তাহলে কোথায় থাকছে? গণতান্ত্রিক রাষ্ট্রে সাধারণ মানুষ তাহলে কোথায় যাচ্ছে? একদম। আমি নন্দনবাবু, আমি আসবো আপনার কাছে, আরেকবার আসবো আমি, আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তোমার গলা স্বরটা কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে। হ্যাঁ, আমি আসবো আপনার কাছে আরেকবার। আমি পিসিআর কে অনুরোধ করবো একটু দেখার জন্য টেকনিক্যাল ব্যাপারটা। আমাদের সঙ্গে অরিন্দম দা রয়েছেন। অরিন্দম দা, এই যে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় একাংশ পুলিশের ভূমিকা কতটা ব্যর্থ হচ্ছে বলে আপনি মনে করেন? ইদানিং কালের কিছু এই যে ঘটনাগুলো দেখে কি মনে হচ্ছে? আর আদালতের দৃষ্টিতে কি এই অবস্থাকে প্রশাসনিক ব্যর্থতা বলা যায়? শুভ দীপাবলি সবাইকে। তুমি যে বিষয়টা শুরুতেই বলেছো যে, বা তোমার যে আজকের আলোচনার যে শীর্ষক, রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশ, তো বেসিক্যালি সাবজেক্ট টু কারেকশন, আমি যদি ভুল না করে থাকি, ত্রিপুরা পুলিশকে রাষ্ট্রপতি কালার্স দেওয়া হয়েছিল কিন্তু একটা বিশেষ কারণের জন্য। দীর্ঘদিন এই রাজ্যটাতে এক্সট্রিমিস্ট প্রবলেম বা উগ্রপন্থা বা বিচ্ছিন্নতাবাদী একটা আন্দোলন বা কিছু সংখ্যক লোক চাইছিল রাজ্যটা থেকে, মানে দেশ থেকে রাজ্যটাকে বিচ্ছিন্ন করে দিতে। এর বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইতে ত্রিপুরা পুলিশ ইন সাপোর্ট অফ উইথ ফুল অ্যালায়েন্স অফ দ্য টিএসআর, ত্রিপুরা স্টেট রাইফেলস, যেভাবে এই গোটা বিষয়টা মোকাবেলা করেছে, বিভিন্ন সময় এনকাউন্টার থেকে শুরু করে এই গোটা যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, এই আন্দোলনটাকে যেভাবে মোকাবেলা করে এটাকে শেষ করেছে, এটাকে একদম তৃণমূল অবধি মানে নিশ্চিহ্ন করে দিয়েছে বা একদমই স্থিমিত করে দিয়েছে, এই সবগুলো বিষয়কে মিলিয়েই কিন্তু ত্রিপুরা পুলিশকে রাষ্ট্রপতি কালার্স এতে ভূষিত করা হয়েছিল। কিন্তু বর্তমানে এখন প্রতি মুহূর্তে আমরা ওইটাই বলি যে ত্রিপুরার পুলিশ হচ্ছে রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত। কিন্তু বর্তমান যে পুলিশের ভূমিকা, রাজ্য পুলিশের ভূমিকা, সেটাতে এই কালার্স এখন আর বলাটা ঠিক না। পুলিশ নিজেই, ত্রিপুরা পুলিশের একদম মাথা থেকে শুরু করে একদম গোড়ালি অবধি যারা আছে, তারা নিজেরাই ভুলে গেছে যে ওদেরকে রাষ্ট্রপতি কালার্সে ভূষিত করা হয়েছিল। যে তুমি আমি এদেরকে এইটা মনে করিয়ে দিয়ে শুধু শুধু এদেরকেও একটু অপ্রস্তুত করা বা লজ্জায় ফেলা, আর আমরা নিজেরাও আমি জানি না মানে এটা কতটা মানে ঠিক হচ্ছে, বা এই 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 বিশেষণটা এখন ওদের 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 জন্য ব্যবহার করাটা কতটা প্রযোজ্য আর কি। আদারওয়াইজ আমি যেটা বলবো, তোমার যে বিষয়, আদালতের প্রসঙ্গ আলাদা। আদালত এবং পুলিশ আর একসঙ্গে গুলিয়ে গেলে মুশকিল হয়ে যাবে। পুলিশ আদালতের অংশ নয়, পুলিশ প্রশাসনের অংশ। এখন এটা সত্যি কথা যে সমস্ত দেশে, আমাদের দেশে এবং আমাদের দেশের সমস্ত রাজ্যে পুলিশ প্রশাসন, বিশেষ করে নন্দনবাবু যে কথা বললেন, যেটা কনকারেন্ট লিস্টের মধ্যে, পুলিশ প্রশাসনটা হচ্ছে কনকারেন্ট লিস্ট নয়, স্টেট লিস্টের মধ্যে। একমাত্র সিবিআই ইত্যাদিতে যে বিষয়গুলি আছে, স্পেশাল দিল্লি পুলিশ অ্যাক্ট, সেটা এখন সব জায়গায় প্রযোজ্য হচ্ছে, সেটা কেন্দ্রীয় আইন হিসেবে গ্রহণ করা হয় বা কেন্দ্রীয় পুলিশ হিসেবে ব্যবহার করা হয়। আদারওয়াইজ স্টেট পুলিশ সবসময় স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের উপর নির্ভরশীল। এখন স্টেট অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, বেসিক্যালি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যদি অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে যদি ঠিকঠাক নির্দেশনা না থাকে, তাহলে পুলিশ প্রশাসনের শীর্ষে যারা রয়েছেন তারাও কিছুটা মানে দ্বিধান্বিত থাকে যে কোন জায়গায় ভূমিকা গ্রহণ করা হবে, কোন জায়গায় ভূমিকা গ্রহণ করা হবে না। তো একটা জিনিস পরিষ্কার আজকের দিনে দাঁড়িয়ে, যে পুলিশ কিছু জায়গায়, বেশ কিছু জায়গায় দেখা গেছে আমাদের রাজ্যে বিগত 7-8 বছরে কিছু জায়গায় অতি সক্রিয়, সক্রিয় নয় শুধু অতি সক্রিয়। যেমন ধরো, ছাত্র আন্দোলন দমন করার ক্ষেত্রে পুলিশ যখন তখন লাঠি চালাচ্ছে, মানে 10,323 যে শিক্ষকরা, তারা যে তাদের পুনরায় চাকরি ফিরে পাওয়ার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনে পুলিশ টিয়ার গ্যাস থেকে শুরু করে, জল কামান থেকে শুরু করে কোনো অস্ত্র বাদ রাখছে না আন্দোলনকে স্থিমিত করার জন্য বা আন্দোলনটাকে বন্ধ করার জন্য বা আন্দোলনকারীদের বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য। ইভেন কি অতি সম্প্রতি আমরা দেখেছি যে স্কুল এর ছাত্ররা শিক্ষকের দাবিতে একটা গণতান্ত্রিক উপায়ে আন্দোলন সংগঠিত করেছে, সেই আন্দোলনটাতেও পুলিশ লাঠি চালিয়েছে এবং শিক্ষকদেরকে
মানে ছাত্রছাত্রীদেরকে, নিরীহ নাবালক নাবালিকা ছাত্রছাত্রীদেরকে মানে আহত বেধড়ক করেছে মেরেছে। তাদেরকে, এবং ওরা হাসপাতালে চিকিৎসারত রয়েছে এবং এখনো কেউ কেউ চিকিৎসা নিচ্ছে হাসপাতালে বসে। তো এই জায়গায় দেখা যাচ্ছে যে পুলিশের ভূমিকাটা হচ্ছে এটা অতি সক্রিয় ভূমিকা। তবে আমি মনে করি না এই ছাত্রদের আন্দোলনকে দমন করার জন্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের শীর্ষ মহল থেকে কোনো রকম নির্দেশনা রয়েছে। এইটা কি হয়েছে আজকে ত্রিপুরা রাজ্যে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে এখন আন্দোলন, মানে কোন আন্দোলনটাকে পুলিশ প্রতিহত করবে, কোন আন্দোলনটাকে পুলিশ অ্যালাউ করবে, সেটা অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে স্থানীয় স্তরে লোকাল স্তরে বা গ্রাম স্তরে বা ব্লক স্তরে বা জেলা স্তরের কিছু কিছু লোক এটাকে মানে, এবং এরা এক্সট্রা কনস্টিটিউশনাল, এরা কনস্টিটিউশনাল বডি নয়, এরা নির্দেশনা দিচ্ছে পুলিশকে যে এই আন্দোলনটাকে এক্ষুনি শেষ করো, নাইলে আমাদের সরকার বা আমাদের একটা বদনাম হয়ে যাবে, কাজে এটাকে এক্ষুনি এই ছাত্রছাত্রীদের এখান থেকে ডিসপার্স করো। এটা নট নেসেসারি যে সরকারের মানে রাজ্যের সরকারের স্থান থেকে আসছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার এই যেমন ধরো সেক্রেটারিয়েটের সামনে, মহাকরণের সামনে যদি কোনো আন্দোলন সংগঠিত করছে কেউ, তাহলে এই আন্দোলনটাকে নষ্ট করে দেওয়ার জন্য বা এই আন্দোলনকারীদের হটিয়ে দেওয়ার জন্য যে নির্দেশনা আসছে সেটা আবার রাজ্য সরকারের শীর্ষ মহল থেকেই আসছে, পুলিশ প্রশাসনের মধ্য দিয়ে। কিন্তু এবং এটাও দেখা যাচ্ছে যে বিরোধী দলীয় কোনো সংগঠন বা কোনো দল যদি কোনো আন্দোলন সংগঠিত করতে যায় সেখানেও দেখা যাচ্ছে এই ধরনের নির্দেশনা আসছে, লোকাল স্তর থেকেও আসছে, শীর্ষ স্তর থেকেও আসছে। কিন্তু এবার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই বিগত কয়েকদিনের যা ভূমিকা দেখা যাচ্ছে পুলিশের, যে পুলিশের এখন যেটা ভাবা উচিত যে আমরা আর কতদিন এই ধরনের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বা লোকাল স্তরের মাতব্বরদের কথা শুনে আমাদের ভূমিকা পালন করব। কারণ এবার কিন্তু ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের হিটলারের সময়ের ওই গল্পটা চলে আসছে। প্রথম যেদিন এসেছিল সেদিন কমিউনিস্টদের ধরে নিয়ে গেছিল, পরের দিন যেদিন এসেছিল সেদিন ট্রেড ইউনিয়নদের ধরে নিয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, তারপরের দিন এসে ইহুদিদের ধরে নিয়ে গেছে, কিন্তু একদিন কিন্তু আমার ঘরেই চলে এসছে। এই পুলিশের কিন্তু এখন এই জায়গায় চলে এসছে। পুলিশের ওসি একজন ইন্সপেক্টর, নট এ ম্যাটার অফ জোক, একজন ইন্সপেক্টর কিন্তু একটা বিশাল বড় জায়গা। সেই ইন্সপেক্টরকে মঞ্চ থেকে টেনে পা ধরে টেনে নামিয়ে লাঠি উস্তাদ কিল ঘুষি যা খুশি মারা হচ্ছে। পরবর্তী সময় দেখা যাচ্ছে এমন একটা আইনি মানে ধারায় তাদের এগেনস্টে মামলা রুজু করা হচ্ছে, তাও অনেক পরে, যাতে দেখা যাচ্ছে তারা কিভাবে কি করে জানি না যে আদালত থেকে ওরা শর্তাধীন অন্তর্বর্তী জামিন পেয়ে যাচ্ছে। এই যে ঘটনাগুলো, এবং অতি সম্প্রতি শান্তির বাজারে যে ঘটনা ঘটেছে, এই শান্তির বাজারের ঘটনাও কিন্তু যথেষ্ট মানে উদ্বেগজনক। কেন কি ওই সময় ওইখানে কিন্তু প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন ছিল এবং সকাল থেকেই মোতায়েন ছিল, এবং যারা এই হামলাটা সংগঠিত করেছে তারা কিন্তু পুলিশ বাহিনীর থেকে কিছু দূরে সকাল থেকেই অবস্থান করছিল এবং সেখানে একটা উত্তেজনার পরিবেশ ছিল। তাহলে ছাত্রছাত্রীদের আন্দোলনটাকে ডিসবার্স করার জন্য যখন পুলিশ এই শক্ত হাতে মোকাবেলা করছে বা শক্ত ভূমিকা গ্রহণ করছে, তাহলে সেদিন সকাল থেকে এই ভূমিকাটা পুলিশ নিল না কেন? এবং এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে এসডিপিওর কোমর থেকেও পিস্তল ছিনিয়ে নেওয়ার মতন ঘটনা ঘটেছে বলে সংবাদ সূত্রে প্রকাশ। তো এই যদি ঘটনা হয়, পুলিশের তখন যে ভূমিকাটা নেওয়ার কথা ছিল পুলিশ সেই ভূমিকাটা নিল না। আর না নেওয়ার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে সাধারণ মানুষ, তাদের বিষয় সম্পত্তি এবং প্রাণ, সঙ্গে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের আধিকারিক যারা আছে তারাও আঘাতপ্রাপ্ত হলেন এবং এই যখন পরিস্থিতি এসে দাঁড়ায় তখন পুলিশের ভূমিকাটা রাজ্যের মানুষের জন্য কতটা হিতকর, বা আদৌ পুলিশের যে ভূমিকা থাকার কথা, পুলিশ যে বস্তু বা ব্যক্তি বা যে ইউনিফর্ম সেটা যে কারণের জন্য তৈরি করা বা যেই কারণের জন্য গঠন করা, সেটা অ্যাকচুয়ালি কোনো মানে ভূমিকা কিন্তু আমরা রাজ্যে এর মধ্যে আর দেখতে পাচ্ছি না। এই জায়গাটা কিন্তু সাংঘাতিকভাবে উদ্বেগের বিষয় অবশ্যই। এবং এই প্রশ্নটাই কিন্তু উঠছে। আমাদের সঙ্গে নন্দনবাবু রয়েছেন, প্রাক্তন পুলিশ আধিকারিক, যিনি কঠোর হাতে বিভিন্ন এই ধরনের অনেকগুলো সমস্যা মিটিয়েছেন ওনার ক্যারিয়ার লাইফে। আমরা জানি। নন্দনবাবু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে এই মুহূর্তে? হ্যাঁ, কিছুক্ষণ আগে অনিন্দ্যবাবু যখন বলছিলেন তখন একটা ইকো হচ্ছিল। আচ্ছা, এখন আপনি শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার কাছে যেটা জানতে চাইছিলাম যে এই যে বলা হচ্ছে যে একটা ভীষণ উদ্বেগের বিষয়, যেটা অরিন্দমবাবু বলছিলেন যে এখন যে একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, মানুষ সত্যি কার কাছে যাবে মানে আশ্রয় খুঁজতে, বা মানুষ যখন বিপদে পড়বে কার কাছে যাবে, সেটাই একটা বিরাট বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তো এখন বর্তমানে রাজ্যে পুলিশের নিরপেক্ষতা কি হারিয়ে যাচ্ছে? মানে রাজনৈতিক চাপ বা নির্দেশ কি মাঠ পর্যায়ের পুলিশ কর্মীদের বিভ্রান্ত করছে?
আপনার কি মনে হয় এই ঘটনাগুলো, যেটা ধরুন উত্তর গেটে সকাল থেকে টায়ার জ্বালিয়ে যেভাবে আন্দোলন করা হয়েছে এবং পুলিশ একদম নীরব দর্শকের ভূমিকায়, সেখানে আমরা দেখেছি সাধারণ মানুষ যারা কচিত দু একজন হয়তো পথ ভুলে এই দিক দিয়ে এসেছিলেন, হয়তো যাবেন বলে ভেবেছিলেন যে রাস্তা ফাঁকা আছে হয়তো, তাদেরকে পুলিশ যেভাবে ধমকালো যে আপনি কি জানেন না, আপনি কি আগরতলা শহরে থাকেন না, খোঁজ রাখেন না এখানে কি হচ্ছে, তাহলে বা এই যে কমলপুরে শান্তির বাজারে যে ঘটনা, বিলোনিয়ার যে ঘটনা, এগুলো কি কোনোভাবে এড়ানো যেত বলে আপনার মনে হয়? এই ঘটনাগুলোকে পুলিশ যদি শক্ত হাতে মোকাবেলা করতে, যেটা অরিন্দম বাবু বলছিলেন। দেখুন, এখানে শান্তির বাজার বা আগরতলা যে কোনো জায়গায় যে পরিমাণ পুলিশ মোবিলাইজ করা হয়েছিল, টিএসআর মোবিলাইজ করা হয়েছিল, সেন্ট্রাল ফোর্স মোবিলাইজ করা হয়েছিল, আর 10 ভাগের 1 ভাগ যদি থাকতো, মানে রিয়েলি যদি ওরা ওই রকম ধরনের মানে ওদের ট্যাকেল করবে বা ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যদি হতো, 10 ভাগের 1 ভাগ ফোর্স নিলে হয়ে যেত। এত ফোর্স ওখানে মোবিলাইজ করার কোনো দরকার ছিল না। সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। সমস্যা হচ্ছে কি, যে কোনো পুলিশ অফিসার যদি কোনো অ্যাকশন নেয়, তাহলে ওর বিরুদ্ধে যদি কোনো ধরনের বিক্ষোভ হয় বা যদি ওর বিরুদ্ধে কোনো ধরনের ইনকোয়ারি হয়, সিনিয়র অফিসাররা একদম বেমালুম ওর পাশে দাঁড়ায় না। এখানে একটা বড় ধরনের গ্যাপ আছে, যে সাবঅর্ডিনেট যদি কোনো সমস্যায় পড়ে, সেই সাবঅর্ডিনেটের পাশে কিন্তু দাঁড়াচ্ছে না কিন্তু সিনিয়ররা। নাম্বার 2 হলো যে এইসব অফিসারদের রাজনৈতিক যারা মানে সরকারে যারা থাকে বা যারা পলিটিক্যালি পাওয়ারফুল, এদের হাত থেকে বাঁচানোর ক্ষমতা হয়তো সিনিয়র পুলিশ অফিসারদেরও নেই। সেই সিনিয়র পুলিশ অফিসাররা অনেক সময় চুপ করে থাকে, অর্থাৎ সাবঅর্ডিনেট যখন কোনো ধরনের অ্যাকশন হয়, তখন সিনিয়র পুলিশ অফিসাররা কিন্তু তেমন একটা হেল্প করতে পারে না। সেরকম মেরুদণ্ড ওয়ালা পুলিশ অফিসার এখন আর নেই। সেটা আপনি একটা মনে রাখুন যে এখন সবাই যার যার গা বসাতে ব্যস্ত। ল অ্যান্ড অর্ডার হোক, দল হোক, দুর্বলের উপর অত্যাচারী হচ্ছে। যারা সবল, যাদের পলিটিক্যাল পাওয়ার আছে, যাদের মানি পাওয়ার আছে বা যারা সমাজে প্রতিষ্ঠিত, এদের বিরুদ্ধে কিন্তু পুলিশ অ্যাকশন নিতে চাইছে না। কারণ এদের বিরুদ্ধে অ্যাকশন নিলে এদের যে কাউন্টার অ্যাটাক হবে, সেই অ্যাটাকটা পুলিশের সিনিয়র অফিসাররা ওকে রক্ষা করতে পারবে না। অন্যদিকে রাজনৈতিক একটা আক্রোশের একটা শিকার হবে। সেই শিকার হওয়ার পরে ও সার্ভিস লাইফে, সেজন্য সবাই চায় যে একটু চুপ করে থেকে ইনসিডেন্ট গুলোকে মানে কাটিয়ে দেওয়া, যাতে ও যাই হোক। এখন শান্তিবাজারে এসপি নিজে সিরিয়াসলি ইনজিউর্ড, ওখানে এসডিপিও ইনজিউর্ড, বিডিও ইনজিউর্ড, অনেক ব্যবসায়ীরা ইনজিউর্ড হয়েছে। এখানে এত পুলিশ থাকার সত্ত্বেও পুলিশ কন্ট্রোল করতে পারেনি, কারণ পুলিশের কাছে কোনো ছিল না। যদি বা ইনস্ট্রাকশন থাকেও, পুলিশ সেরকম রিস্ক নিতে চায়নি। রিস্ক যদি নিত, তাহলে এসকালেট করতো, একজন মারা যেত। সেই সেই রিস্কটা পুলিশ নিতে চায়নি। তারপরে পুলিশের এই ধরনের একটা পঞ্চায়েতের মতো অনেকটা করেছে, যেটা কোনো মতে কাম্য নয়। একটা রাজ্য সরকারের একটা পুলিশ ফোর্স, তার আইনগত ক্ষমতা আছে, তার হাতে অস্ত্র আছে। তারপরে যদি এরকম ধরনের ঘটনা হয়, তবে সেটা কোনো মতেই নাগরিকদের জন্য কাম্য নয়। অর্থাৎ একটা দেশের আইন শৃঙ্খলার জন্য মোটেই কাম্য নয়। পুলিশকে রাজনৈতিক যে এই যে একটা ইনডাইরেক্ট থ্রেট থাকে, সেখান থেকে মুক্ত করতে হবে। ঘন ঘন পুলিশের মধ্যে ইনকোয়ারি, এগুলো বন্ধ করতে, পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, যাতে পুলিশ তার যে আইনগত ক্ষমতা আছে সেই আইনটা অন্তত এনফোর্স করতে পারে। আদারওয়াইজ এই পুলিশের কোনো দাম নেই, যে পুলিশ দাঁড়িয়ে থাকে কিন্তু মানুষকে প্রোটেকশন দিতে পারে না, এমনকি নিজেদেরও প্রোটেকশন দিতে পারে না। তো সে পুলিশকে এভাবে সাজিয়ে গুছিয়ে ভালো অস্ত্রে সজ্জিত করে, আইনে সজ্জিত করে কি লাভ হবে দেশের? না নন্দনবাবু, এখন একটা প্রশ্ন উঠছে যে এই যে রাজনৈতিক চাপের কাছে বা যে রাজনৈতিক নির্দেশের কাছে মাঠ পর্যায়ের পুলিশ কর্মীরা বিভ্রান্ত হচ্ছে, এখন তারাই যখন সেই ধরনের ব্যক্তিত্বদের হাতে আক্রান্ত হচ্ছে, তখন পুলিশ বা একাংশ পুলিশ কি ভাবছে, তারা কি ধরনের বা কোন ধরনের পথে হাঁটবে এই মুহূর্তে? দেখুন, আমি আমার চাকরি জীবনে আমি অনেক বোল্ড অ্যাকশন নিতে চেয়েছিলাম অনেক জায়গায়। তখন দেখেছি বোল্ড অ্যাকশন নেওয়ার পরে আমার বিরুদ্ধে যখন সংঘবদ্ধভাবে রাজনৈতিক আক্রোশ থেকে অ্যাকশন শুরু হয়েছে আমার বিরুদ্ধে, তখন কিন্তু কোনো সিনিয়র অফিসার আমার পাশে দাঁড়ায়নি। দূর থেকে হেসেছে, দেখেছে। সেটা আমার একা লড়াই, একাই আমাকে ফাইট করতে হয়েছে। তো সেগুলো আমি নয়, শুধু আজকাল পুলিশ অফিসাররা যখন আসে, এদের
এরা দেখছে এদের দাদারা কি করছে, অর্থাৎ সিনিয়র অফিসাররা কি করছে, এরা দেখতে দেখতে এদের একটা ওয়ার কালচার তৈরি হয়ে গেছে, পুলিশের নিজস্ব ওয়ার কালচার। এই ওয়ার কালচারটা মোটেই পুলিশের যে সাধারণ যে পুলিশের দায়িত্ব কর্তব্য তার সঙ্গে কোনো মিল নেই। অর্থাৎ এই যে বিশাল পুলিশ ফোর্স, সেই পুলিশ ফোর্সের কোনো দরকার নেই। এটা 1/3 যদি পুলিশ ফোর্স থাকে সারা ত্রিপুরাতে, তাহলে কিন্তু ল অ্যান্ড অর্ডার একদম খুব শক্তিশালী ভাবে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা যাবে। আগের দিনে একটা চৌকিদার এলে মানুষের কান খাড়া হয়ে থাকতো, যেটা আমরা দেখেছি যে একটা চৌকিদার গেলে আগের দিনে কান খাড়া হয়ে থাকতো। ব্রিটিশ আমলে একটা থানার এরিয়া ছিল আমাদের পুরো দুটো ডিস্ট্রিক্টের সমান, তখন একজন দুজন দারোগা আর দুই একজন পুলিশে কন্ট্রোল করতো, কারণ তখন ইনডাইরেক্ট ভয়টা ছিল মারাত্মক। অর্থাৎ আমি যদি কোনো অ্যাকশন করি তাহলে আমার বিরুদ্ধে যে অ্যাকশন হবে সেই অ্যাকশন থেকে আমি পাবো না। আজকাল কি হচ্ছে, পুলিশের প্রতি কোনো ভয় নেই, কারণ তারা জানে এই পুলিশের নকিন দন্তহীন, এদের কোনো ক্ষমতা নেই আমার বিরুদ্ধে কোনো ধরনের মামলা দায়ের করার। আমরা যদি দায়ের করে আমি আমার অ্যাডভোকেট ধরে সঙ্গে সঙ্গে প্রত্যেকে জামিন নিয়ে নেবে। এই যে বিরোধীতে যারা ওসিকে মেরেছে ধরেছে, এরা যাওয়ার সঙ্গে সঙ্গে জামিন পেয়ে গেছে, জামিন পেয়ে গেছে, সেটা আইনগতভাবে পেয়েছে। কিন্তু তার পিছনে যে সংঘবদ্ধভাবে যে প্রশাসন তার পেছনে যে লাগবে সেটা পাচ্ছে না, কারণ তাদের পেছনে শক্তিশালী রাজনৈতিক কাজ করছে, পুলিশের এই ক্ষমতা নেই। একদম একদম, মানে এখন নন্দনবাবু আসলে সমস্যাটা হচ্ছে যেটা অরিন্দমবাবু বলছিলেন, উদ্বেগের বিষয়টা এই জায়গাটাতে আমাদের মনে হচ্ছে যে আমাদের রাজ্যে পুলিশকে যাদের ভয় পাওয়ার কথা তারা পুলিশকে কিন্তু ভয় পাচ্ছে না, বা তারা পুলিশকে গুরুত্ব দিচ্ছে না। একাংশ পুলিশের এই ভূমিকার কারণে যারা পুলিশের কাছে হয়তো আশ্রয় নিতে যাবে বা যাদের বন্ধু হওয়ার কথা পুলিশের, তারা পুলিশকে ভয় পাচ্ছে। মানে সাধারণ নিরীহ নাগরিকরা পুলিশকে ভয় পাচ্ছে, অথচ যাদের ভয় পাওয়ার কথা, যারা আইন বিরোধী কাজ করে বা যারা ক্রিমিনালস, তারা কিন্তু পুলিশকে ভয় পাচ্ছে না। আর তার জন্য পুলিশের বিপক্ষে তারা যে কোনো কিছু অ্যাকশন নিতে তারা ভয় পাচ্ছে না। আসবো আপনার কাছে আরেকবার। অরিন্দম, এই যে রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশের নিজের ক্ষমতা প্রয়োগে বাধাপ্রাপ্ত হয়, যেটা বারবার নন্দনবাবু যেটা বলছিলেন, সেটাকে মানে অ্যাবিউজ অফ পাওয়ার, এটাকে কি বলা হয়? এবং আপনার অভিজ্ঞতায় পুলিশের কন্ট্রোল রুম থেকে মাঠ পর্যন্ত, মানে এই যে চেইন অফ কমান্ডে কোথায় ভাঙন ঘটছে বলে আপনার মনে হচ্ছে? আপনি কি দেখছেন? দেখো, আমি যেটা বলবো সেটা হচ্ছে, একটু আগে যেটা কথা বলার সময় বলেছিলাম যে এই বিষয়টা খুব উদ্বেগের। উদ্বেগটা আরো বেশি গভীরে। কেন গভীরে আমি বলছি তোমাকে, তুমি একবার ভেবে দেখো যে বিলোনিয়া থানার ওসি সেদিনের যে বিলোনিয়াতে যে ঘটনাটা ঘটেছে বনকরের মুখে কোন একটা ক্লাবের ভাষণ যাত্রা নিয়ে, সেখানে আমরা সংবাদ মাধ্যমের কাছ থেকে যেটা জানতে পেরেছি, আমি তো সেখানে উপস্থিত ছিলাম না, জানতে পেরেছি সেটা হচ্ছে যে ওসি যখন মাইক্রোফোনের মানে ওই ডিজে সিস্টেমের প্লাগ গুলো যখন আনপ্লাগ করার চেষ্টা করছিল মঞ্চে উঠে বা ওই ট্রাক বা ওই গাড়িতে উঠে, তখন তাকে মানে ট্রাকের নিচের থেকে বা মঞ্চের নিচের থেকে টেনে নামিয়ে নেওয়া হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে ওই সময়ে ওসি নিজে তো একা ছিলেন না, ওখানে পুলিশ ফোর্স ছিল, 5 জন হোক, 10 জন হোক, 7 জন হোক, 3 জন হোক, 2 জন হোক ছিল। এরা কি করছিল? ওয়্যার দোজ কনস্টেবলস যারা ওসির সঙ্গে ছিলেন, তাদের তো তখন যে ভূমিকাটা নেওয়ার কথা ছিল সেটা হচ্ছে যারাই ওসির দিকে এগিয়ে যাবে, ওসিকে ম্যানহ্যান্ডেল করার চেষ্টা করবে, তাদেরকে বাধা দেওয়া, তাদেরকে আটকানো। কিন্তু তুমি খোঁজ নিয়ে দেখো যে ওই সময়ে আধিকারিক বা ওই যে ইন্সপেক্টরের সঙ্গে যারা ছিলেন, টিমে যারা ছিলেন, তারা সবাই নিষ্ক্রিয়, তারা দাঁড়িয়েছিল। তো পুলিশের মোরালটা কোন জায়গায় কোন তলানিতে গিয়ে ঠেকেছে যে আজকে একজন কনস্টেবল, থানার কনস্টেবল, তার অফিসার, ইমিডিয়েট অফিসারকে রক্ষা করতে এগিয়ে যাচ্ছে না বা এগিয়ে কোনো ভূমিকা গ্রহণ করছে না। এই লাইন আপ যেটা তুমি বলছো যে কোন জায়গায় চেনটা ব্রেক হচ্ছে, কমান্ডটা কোন জায়গায় নামছে না। কি করে কমান্ড নামবে? কারণ আগের দিন একজন পুলিশের কনস্টেবল থানায় বসে দেখেছে যে একটি রেপড মহিলা বা একজন শ্লীলতাহানির অভিযোগ নিয়ে একজন মহিলা বা একটি মেয়ে থানায় এসে যখন অভিযোগ করছে, তখন নানা তালবাহানায় হয় তাকে থানা থেকে বের করে দেওয়া হচ্ছে, অথবা এফআইআর যদি গ্রহণও করা হচ্ছে সেটা একটা রিসিভ সিল দিয়ে দেওয়া হচ্ছে। পরের দিন যাদের বিরুদ্ধে অভিযোগ তারা থানায় এসে দারোগাবাবুর সঙ্গে বসে কথা বলছে, এবং আলটিমেটলি ওই মহিলা পরবর্তী সময় বিচার তো পাচ্ছেনই না, বরং উল্টো হেনস্থা হচ্ছেন। আবার যখন থানায় ফিরে আসছে তখন তার কোনো মানে সেই অর্থে কোনো নিরাপত্তার প্রশ্ন নেই, বা বিচারের জন্য যে কারণে এসেছিলেন সেটা উনি পাচ্ছেন না। তো এইবার এই যে থানায় বসে থাকা ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরের পরে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বা তারও নিচে যারা আছে, তারা কি দেখছে, তারা কি শিখছে, যারে কি মুশকিল, ন্যায় বিচার কিছুই হচ্ছে না। তাহলে ওই এর পরের দিনই যখন এই ধরনের ঘটনা ঘটছে, তখন কিন্তু তার মাথায় ওই জিনিসটা কাজ করছে যে বিচার তো কেউই করবে না। আলটিমেটলি হয়তো দেখা যাবে
দারোগা বাবুকে বা ওসি সাহেবকে আমি বাঁচাতে গেলে আমার বিরুদ্ধে কালকে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে, ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু হয়ে যাবে, তুমি কেন লাঠিচার্জ করলে, তুমি কেন অমুকের হাত ধরে টানলে, কারণ আমি তো কাউকে চিনি না। প্র্যাকটিক্যালি সমস্যাটা কি হয়েছে, পুলিশের এখন সব থেকে বড় সমস্যা হচ্ছে পুলিশ সবসময় সবাইকে আইডেন্টিফাই করতে পারে না। আমি অমুক স্তরের নেতা, আমি তমুক আধিকারিক, অমুকটা বলে কেউ একটা বলে দিলেই থেমে যাচ্ছে পুলিশ। তুমি দেখো গ্রামের কথা ছেড়ে দাও, মফস্বলের কথা ছেড়ে দাও, আগরতলা শহরে এই 6 আগরতলা কেন্দ্রের কুঞ্জবনের অ্যাপার্টমেন্টে যে ঘটনা ঘটেছে, আজকে পর্যন্ত কোনো একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে না, কিন্তু একটা শ্লীলতাহানির ঘটনার অভিযোগ রয়েছে। কিন্তু প্রাথমিক এই রিপোর্টের ভিত্তিতে একটা অ্যারেস্ট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো কিছু নয়, উল্টো এই মহিলা এবং তার যে শ্লীলতাহানি হয়েছে বলে যে মেয়েটি দাবি করছে তাদেরকে এখন ঘরছাড়া হয়ে থাকতে হচ্ছে। এই হচ্ছে রাজ্যের প্রশাসনের ভূমিকা। এবং প্রশাসনের সবথেকে বড় সমস্যাটা হচ্ছে প্রশাসনের ভূমিকা, মানে সিভিল প্রশাসন হচ্ছে এখন একটা দ্বিচারী ভূমিকা গ্রহণ করেছে। কি ধরনের দ্বিচারী ভূমিকা? একটা গ্লেয়ারিং এক্সাম্পল হচ্ছে গত এই 23 তারিখের যে বন্ধ, সেই বন্ধকে কেন্দ্র করে সরকার অনেক দেরিতে হলেও একটা প্রতিক্রিয়া দিয়েছে, আমরা এই বন্ধের বিরোধিতা করছি, সরকার এই বন্ধের বিরোধিতা করছে এবং সমস্ত কিছু স্বাভাবিক রাখা হবে, কর্মচারীদের অফিস যেতে হবে এবং অফিস যাওয়ার জন্য যা যা বন্দোবস্ত করা সবকিছু হয়েছে। আদৌ কিছু হয়েছিল? হয়নি। এবং আলটিমেটলি কি হলো, পুলিশের সামনে ওখানে টায়ার চালানো হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই ধরনের টায়ার জ্বালিয়ে আন্দোলন করাটা আইনত নিষিদ্ধ বা বেআইনি কাজ, পুলিশ কোনো ভূমিকা গ্রহণ করলো না। একজন অ্যাডিশনাল এসপি র্যাঙ্কের অফিসার ওখানে দাঁড়িয়ে থেকে সবটা দেখলেন এবং পরে তোমাদের সংবাদ মাধ্যমের কাছে বাইট দিলেন যে আমার এখতিয়ারের মধ্যে যতটুকু ছিল সবটাই নির্বিঘ্নে হয়েছে, সবটাই শান্তিপূর্ণ ছিল। অথচ একটা বেআইনি কাজকে উনি মানে পরোক্ষভাবে হলো সমর্থন করে গেছেন। এবং সব থেকে বড় কথা তুমি যেটা বলছিলে যে সাধারণ মানুষদের ডাক্তারের বাইকের চাবি তুলে নেওয়া হচ্ছে। পুলিশ যে প্রশাসন, সিভিল প্রশাসন যে নির্দেশনাটা দিয়েছিলেন যে সমস্ত কিছু স্বাভাবিক থাকবে, আমরা এই বন্ধের বিরোধিতা করছি, তার মানে তো এইটা তো একটা নিচক বলতে হবে, মানে বিরোধিতার নামে বিরোধিতা। সক্রিয়ভাবে বিরোধিতাটা কবে হবে? সক্রিয়ভাবে যতক্ষণ না বিরোধিতা করার মানসিকতা এই সিভিল প্রশাসনের আসবে ততক্ষণ পর্যন্ত পুলিশ প্রশাসনের তো কিছু করার থাকছে না। পুলিশ প্রশাসন একটা অসহায় মানে দর্শকের মতন ভূমিকা পালন করছে এবং বাধ্য হচ্ছে। বহু সময় পুলিশ নিজেও বুঝতে পারছে, অফিসার নিজেও বুঝতে পারছেন, তার সাবঅর্ডিনেট নিজেও বুঝতে পারছে যে আমরা এটা অন্যায় করছি, এই নির্যাতিতা মহিলার পাশে দাঁড়াতে পারছি না, অন্যায় হচ্ছে, কিন্তু দে আর অলসো আন্ডান। কারণ প্রতিদিন প্রতি মুহূর্তে নতুন নতুন মুখ এসে বলছে আমি অমুক স্তরের নেতা, আমি তমুক স্তরের নেতা, আমাকে ছোঁয়া যাবে না বা এই ব্যবস্থা গ্রহণ করতে হবে, অথবা আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। রোজ থ্রেটের মুখে আছে। এই থ্রেট কালচার যতক্ষণ না পর্যন্ত তুমি দূর করতে পারবে, রাজ্যের এই যে সুস্থ প্রশাসন বলে দাবি করা হচ্ছে, এটা একদমই ফাঁকা আওয়াজ, পরিষ্কার। ঠিক, আমরা যখন এই কথাই বলছি, আপনার এই বক্তব্যগুলো থেকে যেটা মনে পড়ছে সেদিন বন্ধের কথাই যখন আমরা বলি, পুলিশের ভূমিকা কি ছিল তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। শুধু পুলিশ নয়, নন্দনবাবু সেদিন সার্কিট হাউসের মুখে কোনো একজন ট্রাফিকের কনস্টেবল, উনি কনস্টেবল র্যাঙ্কে হয়তো খুব সম্ভবত আছেন, উনি পর্যন্ত সাধারণ মানুষকে চোখ রাঙাচ্ছিলেন যে কেন এই পথ ধরে আসছে, কেন এই পথ ধরে বাইক নিয়ে আসছে। এমনকি সংবাদ মাধ্যমের কর্মীদেরও কিন্তু সেদিন সার্কিট হাউসে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে, পুরো রাস্তাটাকে বন্ধ করে রাখা হয়েছে। এখন প্রশ্ন ছিল আমাদের সেখানে সংবাদ মাধ্যমের যে সার্কিট হাউসে তো পিকেটিং ছিল না, সার্কিট হাউস থেকে কেউ যদি বুদ্ধ মন্দিরে আসতে চাইতো সেদিন একদম সহজভাবে আসতে পারত, কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার রোধে সেখানে হিউজ ব্যারিকেড, হিউজ পুলিশ ফোর্স সেখানে কিন্তু দাঁড়িয়েছিল। তারপরও কিন্তু আমরা দেখলাম টায়ার জ্বলল উত্তর গেটে। এখন এই যে কথাগুলো অরিন্দম দা বলছিলেন বা অরিন্দমবাবু বলছিলেন যে ক্রাইসিস অফ মরাল, পুলিশের মধ্যে মরাল কি একাংশ পুলিশের কি ভীষণভাবে ডাউন হচ্ছে, নন্দনবাবু তাহলে মানে এটা কতটা ঠিক বলে আপনি মনে করছেন, এবং তাহলে সেটা রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় কতটা আগামী দিনে বিপজ্জনক হয়ে উঠতে পারে? পুলিশ যদি তার নিজেরই প্রোটেকশন না থাকে এবং পুলিশ যদি নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে এটা কিন্তু একটা রাজ্যের পক্ষে কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতি ডেকে আনতে পারে। আপনি দেখুন, এই যে যতগুলো বড় ধরনের এই যে সমাবেশ হয়েছে, সেটা বিরোধী দলের হোক আর শাসক দলের হোক, সেখানে দেখা যাচ্ছে পুলিশের কোনো ব্রিফিং নেই। অর্থাৎ একটা সেন্ট্রাল ব্রিফিং যেটা হয় পুলিশের, যে পুলিশের ভূমিকা কি হবে সেরকম কোন ধরনের ব্রিফিং নেই। সেই কারণে কি হয়, পুলিশের যেভাবে ব্রিফিংটা দেওয়া হয় সেই ব্রিফিং এর সময় পুলিশ সেটাকে গ্রাউন্ডে যখন অ্যাপ্লাই করে তখন সেটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন শুরু হয়। হয়তোবা চায় না, লোকাল পুলিশ যারা আছে তারা চায় না যে কোনো একটা নিয়ে বিতর্কে পড়িয়ে যাক,
বিতর্কে জড়ালে কি হবে, ওই বলির পাঠা সেটা তখন পুলিশের উপরে অ্যাকশনটা হবে, বাকিদের উপর অ্যাকশন হবে না। আপনি উদয়পুরে দেখুন, এই ডিএম অফিসে যখন তালা লাগাতে গেল, সেখানে ডিএম অফিসে তালা লাগাতে গেল, পুলিশ সমাবেশ হলো, কিন্তু পরবর্তী সময় কি দেখলাম, এসপি এবং এডিশনাল এসপি ট্রান্সফার। অর্থাৎ বলির পাঠা করা হয়েছে কাকে? সেটা করা হয়েছে পুলিশকে। তো সেই কারণে পুলিশ অফিসাররা অনেক বেশি স্কেয়ার্ড, কনফিউজড, এবং এরা কোন ধরনের স্পেসিফিক ইনস্ট্রাকশন না থাকাতে ওইসব ঘটনাগুলো কিভাবে করবে সেগুলো সবসময় একটা কনফিউশন থাকে। ট্রাফিক পুলিশ হোক, আপনি যার কথা বলছেন এটা ট্রাফিক কনস্টেবল, তার কাছে হয়তো এভাবে ইনস্ট্রাকশন আছে, এদিক দিয়ে কাউকে ঢুকতে দেবে না। এই যে বলা হয়েছে বাস এটা নিয়ে ওর ডিউটিটা করে যাচ্ছে, বাকিদের কাছে হয়তো যে ইনস্ট্রাকশনটা সে এভাবেই করছে, সেটা কত লিগ্যাল সেটা নিয়ে হয়তো ভাবছে না। এভাবে পুরো পুলিশ ফোর্সের মধ্যে একটা সিদ্ধান্তহীনতা, নেতৃত্বহীনতা, এবং একই সঙ্গে স্থানীয় যে রাজনৈতিক নেতারা আছেন, সেই রাজনৈতিক নেতাদের প্রতিপত্তি দৌরাত্বের কারণে সেটার বিরোধী হোক, 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 পুলিশ কিন্তু বিভিন্ন ভাবে একদম কনফিউজ হয়ে গেছে। তারপরে এই আইন পরিণতি, পুলিশের নিজের কোনো সিকিউরিটি নেই, এবং আগামী দিনে যদি এভাবে করে তাহলে মানুষ হয়তো আর যেতেও চাইবে না, পুলিশের কাছে যেতে চাইবে না, কারণ পুলিশের যেখানে নিজেরই নিরাপত্তা নেই। না, এখানেই প্রশ্নটা যে পুলিশ এখানেই নন্দনবাবু প্রশ্নটা এখানেই যে পুলিশ আর জনগণের মধ্যে যে একটা ট্রাস্ট ডেফিসিট তৈরি হয়েছে, মানে এই যে বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে, এটা কি আদৌ আর পুনর্গঠন সম্ভব, নাকি এটা অতি সত্বর সেটা পুনর্গঠন করার জন্য মানে বিভিন্ন স্টেক হোল্ডার্সদের উদ্যোগ নিতে হবে? পুলিশের প্রতি যদি জনসাধারণের কনফিডেন্স না থাকে, আমার উপর কোন একটা অন্যায় হলো, আমার বিরুদ্ধে আমার উপর একটা ক্রাইম হলো, সেই ক্রাইমে যদি আমি ভাবি আমি থানাতে গেলে কি হবে, থানাতে গেলে তো আমি কোনো বিচার পাবো না, উল্টো আমার নাম ডিসক্লোজ হয়ে যাবে, এবং যারা আমাকে আক্রমণ করেছে এরা তারপরে আরো বেশি আমার বিরুদ্ধে অ্যাকশন নেবে। সেরকম একটা কিন্তু নন কনফিডেন্স পুলিশের উপর অলরেডি সারা ত্রিপুরাতে এসে গেছে। কারণ বিভিন্ন জায়গায় দেখা গেছে যে আসামিরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ অ্যারেস্ট করছে না, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে আমার অতি সক্রিয়তা দেখাচ্ছে। তার মানে কি পুলিশের প্রতি নির্দিষ্ট কোন ধরনের ইনস্ট্রাকশন, স্পেসিফিক কোন ইনস্ট্রাকশন সিনিয়র অফিসারদের নেই। এরা লোকাল যে পলিটিক্যাল সেটআপ আছে, সেই লোকাল পলিটিক্যাল সেটআপটা বিরোধী হোক শাসক হোক, এদের সঙ্গে একটা সিনক্রোনাইজিং করে পুলিশের তার ডিউটি করে যাচ্ছে। অর্থাৎ লোকাল লিডার কি বলে, আপনি এটা বলুন দাদা, আপনি এটা দেখুন, হ্যাঁ আমরা দেখুন ওনাকে তো একটা অ্যারেস্ট করা দরকার, আপনি যদি বলেন অ্যারেস্ট করতে পারি। এইভাবে পুলিশের ওয়ার্ক কালচারটা এই পর্যায়ে নেমে গেছে যে পুলিশের নিজস্ব একটা পার্সোনাল অটোনমি আছে, সেই অটোনমি আর এখন নেই। কোথাও আপনি ঘটনাগুলো যখন হচ্ছে তখন এখানে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন আছে, যেগুলো এক্সট্রা কনস্টিটিউশনাল ইনস্ট্রাকশন, কিন্তু পুলিশ সেগুলো মেনে যাচ্ছে, কারণ ওই পুলিশ অফিসার ভাবছে আমার ছেলে মেয়েরা আগরতলা পড়াশোনা করে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করে, আমাকে যদি এখন সাধারণ কোনো কারণে বদলি করে দেন ধলাই ডিস্ট্রিক্ট বা নর্থ ডিস্ট্রিক্টে, তাহলে আমি বিরাট বিপদে হবো। আমি মেনে এভাবে কিন্তু একটা মানে মিলিঝুলি একটা ব্যাপার চলছে, যেটা একদম আমরা বুঝতে পারছি নন্দনবাবু, আপনার কথাতে একদম স্পষ্ট। পুলিশকে তার নিজস্ব ক্ষমতা, নিজস্ব ল এনফোর্সমেন্টের ফুল পাওয়ার দিতে হবে, নাহলে কিন্তু জনসাধারণের কোনো নিরাপত্তা থাকবে না। একদম আপনি খুব স্পষ্ট ভাষায় বললেন নন্দনবাবু, যা বোঝার আমাদের আসলে উদ্বেগ আরো বাড়লো আজকে এই কথাগুলো শুনতে শুনতে। মনে হচ্ছে যে আলটিমেটলি আমরা কোথায় যাচ্ছি। একটা শেষ প্রশ্ন অরিন্দম দা আপনাকে, এই যে আইন যদি ব্যর্থ হয়, পুলিশ যদি অসহায় হয়, তাহলে ন্যায় বিচার কোথা থেকে আসবে? তাহলে আমরা সাধারণ মানুষরা আমরা কি দেখব? প্রথম কথা হচ্ছে পুলিশ প্রশাসনটাকে যদি পলিটিক্যালাইজ করে দেওয়া হয়, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে পরিচালনা করা হয়, তাহলে আজকে রাজ্যে যে পরিস্থিতি, এই পরিস্থিতিই ঘটবে। আমি একটা এক্সাম্পল দিই। আমাদের একজন মাননীয় মন্ত্রী কোনো একটা ভিডিও চ্যানেলে কিছু একটা বলেছেন, এবং এটা নিয়ে সারা রাজ্যের সংবাদ মাধ্যমে প্রচুর চর্চা হচ্ছে, এবং যেই কথাটা উনি বলেছেন সেই কথাটাই যথেষ্ট প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে তার এগেনস্টে ব্যবস্থা নেওয়ার, এবং পুলিশ এই বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা নিতে পারে। কিন্তু আমরা দেখলাম আজকে বেশ কিছুদিন হয়ে গেছে, না সিভিল প্রশাসনের তরফ থেকে না পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো ভূমিকা নেই।
উল্টো দিকে আজকে থেকে কিছু বছর পেছনে ফিরে গেলে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে এই রাজ্যেরই প্রাক্তন একজন মাননীয় মন্ত্রী, তার বিরুদ্ধে এই পুলিশই স্বতঃপ্রণোদিত এই প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে মামলা নিয়েছে এবং আরো অন্যান্য কিছু প্রাক্তন আধিকারিকের বিরুদ্ধে মামলা নিয়েছে। তাহলে ব্যাপারটা হচ্ছে এক যাত্রায় পৃথক ফল। তার মানে একটা জিনিস পরিষ্কার যে এখানে পুলিশকে পলিটিক্যালি রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে পুলিশকে অনেক সময় সঠিক কাজ সঠিক পদক্ষেপ নিতে দেওয়া হচ্ছে না। সেকেন্ডলি যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এখন সেটা হচ্ছে একটা জিনিস মনে রাখতে হবে যে এই রাজ্যের পলিটিক্যাল ইতিহাস বলছে যে দীর্ঘদিন এই রাজ্যে একটা জোট সরকার চলেছে, 25+10 35 বছর একটা জোট সরকার চলেছে, আজকেও একটা জোট সরকার চলছে। এবার এই জোট সরকার 10+25 যখন চলছিল, 35 বছর যখন চলছিল, তখন এই সরকারের যারা এরা ছিলেন খুঁটি বা যে ভূমিকা মানে তৃণমূল স্তরের যে সমর্থনটা ছিল, সেই সমর্থনে যারা ছিলেন তারা ধরে নিয়েছিলেন যে কোনোদিন এই ব্যবস্থাটার পরিবর্তন হবে না, কিন্তু আলটিমেটলি পরিবর্তন হয়েছে। পরিবর্তন হওয়ার পরে এখন গত 7-8 বছর ধরে যে ব্যবস্থাটা চলছে, এই ব্যবস্থাটা আগামী ভবিষ্যৎ পুরোটাই এই ব্যবস্থাতেই চলবে, এটা নাও হতে পারে, পরিবর্তন আবার হতে পারে। এবার পরিবর্তন হলে পরে নন্দনবাবু শুরুতে এই কথাটা বলেছিলেন, আমি একমত হতে বাধ্য ওনার সঙ্গে, যে এই পরিবর্তন দ্বিতীয়বার এবার পরিবর্তনটা হলে পরে এখন যে কালচারটা ত্রিপুরা রাজ্যে প্রচলিত হয়েছে, পুলিশকে দমকানো, পুলিশের ওসিকে চেয়ারে বসে জ্ঞান দেওয়া, পুলিশকে ডাইরেকশন দেওয়া যে তুমি এটা করো এটা করো এটা করো, এটা করবে না এটা করবে না এটা করবে না, এই যে ভূমিকাটা বা এই যে এই যে কালচারটা, এই কালচারটা কিন্তু আগামী দিনেও চালু থাকবে। এই দায়টা কে নেবে? তৃতীয় যে বিষয়টা আসছে সেটা হচ্ছে এখন আর ইংরেজিতে একটা কথা আছে ওপেন সিক্রেট, মাননীয় মন্ত্রীও সেটা বলছিলেন ওপেন সিক্রেট। অ্যাকচুয়ালি ওপেন সিক্রেট বলে ত্রিপুরাতে এখন আর কিছু নেই, সবটাই ওপেন সিক্রেট কথাটা উঠে গেছে, কারণ মন্ত্রী নিজে স্বীকার করছেন আমি বিভিন্ন লোকের কাছ থেকে কিছু সাহায্য নিই বিনিময়ে কিছু দেওয়ার জন্য। আরেকজন প্রাক্তন মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী দাঁড়িয়ে বলছে যে এইটা কি ধরনের সরকার চলছে, আমি নেত্রী, আমারই সরকার, অথচ আমাকেই ব্যারিকেড করা হচ্ছে, আমাকেই বাধা দেওয়া হচ্ছে যাওয়ার জন্য। এবং এই যে কথাটা উনি বলেছেন যে আমি নেত্রী, এই সরকার আমার সরকার, তা এই কথাটাই কিন্তু গ্রাসরুট বা তৃণমূল লেভেলে ক্লাব স্তরের এবং মানে গ্রাম স্তরের একজন কর্মী বা নেতা নেত্রী এই কথাটাই বলছে পুলিশের কাছে গিয়ে যে তুমি কে হে, আমার সরকার চলছে, আমি যেটা বলবো সেটাই হতে হবে, তোমার কথায় এই জায়গা চলবে না, এই গ্রাম তোমার কথায় চলবে না, এই পঞ্চায়েত তোমার কথায় চলবে না, আমার কথায় চলতে হবে। যে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে যদি এখনই অ্যাড্রেস না করা হয়, মুখে কথা বললে হবে না। এ ম্যান ইজ নোন বাই হিজ ডিডস নট বাই হিজ ওয়ার্ডস। তো আজকে যেটা দরকার সেটা হচ্ছে যে কিছুটা করে দেখা, যে কেউ একটা দায়িত্ব নিয়ে কিছু একটা করে দেখাক। নিজেদের মধ্যে অন্তর্কলহের কারণে রাজ্যের মানুষ প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রাজ্যটা সাংঘাতিকভাবে পিছিয়ে যাচ্ছে। একটা জোট সরকারে একজন শরিক একটা বন্ধ রেখে বসছে, আর এই সরকার বলছেন আমি এটা বিরোধিতা করছি। এই ধরনের দ্বিচারিতা বা এই ধরনের মানে এটাকে কি বলবো, মানে এটা সত্যিকার অর্থে একটা খুবই মানে থার্ড গ্রেডের হিন্দি সিনেমার যে সি গ্রেডের হিন্দি সিনেমার নাটক মঞ্চস্থ হচ্ছে, এটা বন্ধ হওয়া উচিত। Nobody should think that the people of Tripura are fools. আমরা কেউ বোকা নই, সবই বুঝতে পারছি। হ্যাঁ, আমাদের হাত পা বাঁধা, আমাদের হাতে পুলিশ নেই, আমার গায়ে উর্দি নেই, আমি নেতা নই, আমি বড় আধিকারিক নই, কাজে আমার কিছু বলার সুযোগ কম। কিন্তু যেদিন বলার সুযোগ আসবে, এই যে গণতন্ত্র কথা হচ্ছে, এই গণতন্ত্র কিন্তু সত্যিকারে কিছুক্ষণ সময় অবধি দবিয়ে রাখা যায়, আটকে রাখা যাবে, কিন্তু একদিন কিন্তু এটা বিস্ফোরণ ঘটবেই, তখন কিন্তু সবাই ভেসে যাবে। তো কাজে এই বিষয়টা মাথায় রেখে এনাফ ইজ এনাফ অফ এভরিথিং, ইটস হাই টাইম যে রাজ্যের স্বার্থে, মানুষের স্বার্থে, রাজনীতি এক জায়গায়, যে যার মতো রাজনীতি করুক, কোন আপত্তি নেই, কিন্তু যা রাজ্যের স্বার্থে, মানুষের স্বার্থে পুলিশকে তার যে ভূমিকা, সেই ভূমিকাটা নিতে, ন্যায্য ভূমিকাটা, নিরপেক্ষ ভূমিকাটা নেওয়ার সুযোগ করে দিতে হবে, অথবা আমরা উই উইল বি কলিং ফর এ ডুমসডে, এইটুকু বলা যেতে পারে। একদম। অসংখ্য ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য। আচ্ছা, যে কথাটা শেষ পর্যন্ত আমাদের দুজন অতিথি বললেন, নন্দনবাবু বললেন পুলিশকে ফ্রি হ্যান্ড দিতে হবে, পুলিশকে পুলিশের কাজ করতে দিতে হবে, এবং অরিন্দম বাবু কিন্তু শেষ পর্যায়ে এই কথাটাই বললেন যে পুলিশকে তার নির্ধারিত যে কাজ, পুলিশ যে কাজের জন্য আছে সে কাজ করতে দিতে হবে। তবে একাংশ পুলিশের আজ একটু সোজা হয়ে দাঁড়াতে হবে, ভাবতে হবে তারা যেই পথে হাঁটছে বা যা করছে তা কি সত্যি পুলিশ প্রশাসনের জন্য হোক বা রাজ্যের জন্য হোক ভালো হচ্ছে কিনা। দর্শক বন্ধুরা, নন্দনবাবু অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আজ অরিন্দমদা আপনাকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, আইন শাসন মানে শুধু পুলিশের লাঠি বা আদালতের রায় নয়, এর অর্থ হলো ন্যায়, স্বচ্ছতা,
ও মানবিকতার এক অবিচ্ছেদ্য ভারসাম্য। রাষ্ট্রের ক্ষমতা তখনই অর্থবহ হয় যখন তা সাধারণ মানুষের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ব্যবহৃত হয়। পুলিশ ও প্রশাসন যদি জনগণের আস্থা হারায় তাহলে গণতন্ত্রের ভিত্তি কিন্তু কেঁপে ওঠে। তাই আজ সবচেয়ে বড় দায়িত্ব, আইন যেন সাধারণ মানুষের পক্ষে থাকে, অপরাধীদের পক্ষে নয়। ন্যায় যেন শুধু বইয়ে নয়, জীবনের প্রতিটি স্তরে প্রতিষ্ঠিত হয়। সেটাই চায় রাজ্যবাসী। তাই পুলিশ প্রশাসনের ভূমিকার দিকে নজর রেখেছি আমরা। আর আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।